পরপর দুটো খবর আমাদের আসামের ব্যাপারে তীব্রভাবে আকর্ষিত করে। এক হলো আসামের পিরামিড বা ময়দামের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ার খবর, আর সেকেন্ড খবরটা হলো নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন, যেখানে পৃথিবীর সেরা 52টা ট্রাভেল ডেস্টিনেশনের তালিকা প্রকাশ করা হয় 2025 সালের জন্য। তাতে পৃথিবীর 52টা জায়গার আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটের খবর দেয়া হয়। এই 52টা ট্রাভেল ডেস্টিনেশনের তালিকায় ভারতবর্ষ থেকে একমাত্র আসামের নাম স্থান পেয়েছে। শুধু স্থান পায়নি, 4 নম্বরে স্থান পেয়েছে, যার অর্থ ওয়ার্ল্ড ট্যুরিস্ট কমিউনিটি আসামের উদ্দেশ্যে রওনা হতে চলেছে খুব তাড়াতাড়ি। আসাম বলতে আমরা শুধু জেনে এসেছি কামাখ্যা আর কাজিরাঙ্গার কথা, অন্তত বেঙ্গলি ইউটিউব জগতের ক্ষেত্রে এইটুকুই আছে। বাকিটুকু যোগ করার দায়িত্ব আমরা নিলাম আর বেরিয়ে পড়লাম আসাম ট্যুরে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো, গত পর্বে আমি তোমাদের আসামের অহোম সাম্রাজ্যের ইতিহাস আর মৈদাম সম্পর্কে দেখিয়েছিলাম। আজ আমরা সেই ঐতিহাসিক সফরের দ্বিতীয় পর্বে এসে পৌঁছেছি। আজ আমরা শিবসাগর জেলার কিছু অসাধারণ স্থাপত্য ও ঐতিহাসিক স্থান ঘুরে দেখব, যা অহোম সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে। গত পর্বে আমরা জেনেছিলাম অহোম রাজারা কিভাবে প্রায় 600 বছর ধরে অসম শাসন করেছিলেন। আজ আমরা সেই রাজাদের তৈরি করা কিছু বিস্ময়কর স্থাপত্য দেখব। চলো শুরু করা যাক। আমরা এখন এসে পৌঁছেছি রংঘরে। এটা এশিয়ার প্রাচীনতম অ্যাম্পি থিয়েটারগুলোর মধ্যে অন্যতম। অহোম রাজা স্বর্গদেও প্রমত্ত সিংহ 1744 থেকে 1750 সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। এই 3তলা স্থাপত্যটি মূলত রাজা এবং অভিজাতদের জন্য তৈরি করা হয়েছিল, যেখানে তারা বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতেন। তোমরা দেখতে পাচ্ছ এই স্থাপত্যটা কতটা সুন্দর আর নিখুঁত। এর নির্মাণ শৈলী সত্যিই অসাধারণ। এখানে বসেই রাজা এবং তার পারিষদরা হাতির লড়াই, ষাঁড়ের লড়াই এবং বিভিন্ন ধরনের খেলা দেখতেন। ভাবো তো সেই সময়কার দৃশ্যটা কেমন ছিল। রংঘরের ছাদটা দেখো, উল্টোনো নৌকার মতো, যেন সময়কে বহন করে নিয়ে চলেছে। এর শীর্ষে খোদাই করা পাথরের কুমিরের একজোড়া রয়েছে। অহোম রাজারা বিশেষ পাতলা পোড়া ইট ব্যবহার করতেন এবং সিমেন্টের পরিবর্তে ভাত আর ডিমের পেস্ট, ডাল এবং বোরালি মাছের মিশ্রণ মটার হিসেবে ব্যবহার করত। এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি সেই সময়ের সাক্ষী, যেন দেখতে পাচ্ছি রাজা তার পারিষদদের নিয়ে খেলা দেখছেন আর চারিদিকে আনন্দের ঢেউ। রংঘর দেখার পর আমরা এখন যাচ্ছি তলাতল ঘরে। এটা অহোম রাজা স্বর্গদেও রুদ্রসিংহের আমলে নির্মিত হয়েছিল। এই স্থাপত্যটি মূলত একটি প্রাসাদ এবং সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ভূগর্ভস্থ কক্ষগুলো। কথিত আছে এখানে অনেকগুলো গোপন সুড়ঙ্গ ছিল, যা শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হতো।
এই সুড়ঙ্গগুলো দিখৌ নদী এবং গড়গাঁও প্রাসাদের সঙ্গে যুক্ত ছিল। দুটো গোপন সুড়ঙ্গের মধ্যে একটা ছিল 3 কিলোমিটার, যা ব্রহ্মপুত্র নদীর সাথে যুক্ত, আর অন্যটা 16 কিলোমিটার, যা গড়গাঁও প্রাসাদের সাথে যুক্ত ছিল। এই প্রাসাদের 3টি তল মাটির উপরে আর 4টি তল মাটির নিচে ছিল। মাটির উপরের তলগুলোতে ছিল রাজার বাসভবন, সভাকক্ষ এবং অন্যান্য প্রশাসনিক কাজকর্মের স্থান, আর মাটির নিচের তলগুলো ছিল মূলত গোপন পথ এবং সুরক্ষার জন্য তৈরি করা। শত্রুর আক্রমণ থেকে বাঁচতে এই ভূগর্ভস্থ পথগুলো ব্যবহার করা হতো। এছাড়াও এখানে ছিল গোপন কক্ষ, যেখানে মূল্যবান রত্ন এবং অস্ত্রশস্ত্র রাখা হতো। তলাতল ঘরের নির্মাণ শৈলীও অসাধারণ। ইট, চুন এবং বিশেষ ধরনের মাটি ব্যবহার করে এই প্রাসাদ তৈরি করা হয়েছিল। এর দেওয়ালগুলো ছিল অত্যন্ত পুরু এবং মজবুত। প্রাসাদের ছাদে ছিল পর্যবেক্ষণ করার বিশেষ ব্যবস্থা, যা শত্রুর গতিবিধি নজরে রাখতে সাহায্য করত। দেখো এই ঘরগুলোর নির্মাণ শৈলী কতটা জটিল। এখানে অনেকগুলো ঘর, করিডোর এবং গোপন পথ রয়েছে। এই জায়গাগুলো ঘুরে দেখলে মনে হয় যেন আমরা ইতিহাসের গভীরে ঢুকে গেছি। তলাতল ঘর থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গোলাঘরে। এটা মূলত অহোম সেনাবাহিনীর জন্য অস্ত্র এবং গোলা বারুদ রাখার স্থান ছিল। এর স্থাপত্য দেখলে বোঝা যায় অহোম রাজারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কতটা গুরুত্ব দিতেন। কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন এটা বন্ধ ছিল, তাই ভেতরে ঢোকার সুযোগ হয়নি। গোলাঘর দেখার পর আমরা এখন যাচ্ছি শিবদোলে। এটি শিবসাগরের অন্যতম প্রধান আকর্ষণ। স্বর্গদেও শিবসিংহ এবং তার স্ত্রী অম্বিকা দেবী এই মন্দিরটা নির্মাণ করেছিলেন। এটি অসমের সবচেয়ে উঁচু শিব মন্দিরগুলোর মধ্যে অন্যতম। শিবসাগর শহরের কাছেই রয়েছে জয়সাগর ট্যাঙ্ক, যা অহোম রাজা স্বর্গদেও রুদ্রসিংহের মা জয়মতী কোয়ারির স্মৃতিতে তৈরি। এই বিশাল জলাশয়টি শুধু সুন্দর নয়, ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এর পাশেই রয়েছে জয়দেউল মন্দির, যা জয়মতী কোয়ারির নামে নির্মিত।
এবার আমরা শিবসাগরের কাছেই নামদাং স্টোন ব্রিজ দেখতে যাব। এটি অহোম আমলে তৈরি একটা উল্লেখযোগ্য স্থাপত্য। এই সেতুটি পাথরের তৈরি এবং এটি আজও ব্যবহার করা হচ্ছে। এটি অহোম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। আমরা এখন এসে পৌঁছেছি লাচিত বরফুকনের ময়দানে। লাচিত বরফুকন ছিল অহোম সাম্রাজ্যের একজন বীর সেনাপতি। তিনি ১৬৭১ সালে সরাইঘাটের যুদ্ধে মুঘলদের পরাজিত করেছিলেন। তার বীরত্ব আজও অসমের মানুষের মনে গেঁথে আছে। লচিত বরফুকনের ময়দানের পিছনে বিশাল একটা স্ট্যাচু সহ একটা পার্ক তৈরি হচ্ছে এই বীর সেনাপতিকে উৎসর্গ করে, যা তৈরি হয়ে গেলে ঠিক এমন দেখতে হবে। আশা করা যাচ্ছে 2025-এর মাঝামাঝি রেডি হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে পরের পর্বে। থ্যাংক ইউ।